আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাকআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। এই শীতের মধ্যে জমজমাট বিপিএল চলছে এবং দুদিন বিরতির পর আবার বিপিএল শুরু হয়েছে এবং আজকের যে ম্যাচ নিয়ে আমরা অ্যানালাইসিস করতে বসেছি সেটা হচ্ছে সিলেট বনাম ঢাকা। এবং আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিসেও আমরা এই কথাগুলো বলছিলাম যে এই ম্যাচটা একটা জমজমাট লড়াইয়ের একটা ম্যাচ হবে এবং আমরা সেখানে দেখেছি যে একটা ভালো রান স্কোরিং এবং সেটা চেস ডাউন করে 6 রানের হার, তারপর একটা জমজমাট খেলা আমরা দেখেছি। আমরা এই খেলার ম্যাচ অ্যানালাইসিসের জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির রাজন প্রতীক ভাই। কেমন আছেন? ভালো আছি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2026। ওকে, দর্শকদেরকে আমরা বিয়ন্ড বর্ডার স্পোর্টসের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। প্রতীক ভাইও শুভেচ্ছা জানালেন। প্রতীক ভাই, আমরা নতুন বছরের প্রথম খেলাটা দেখলাম আজকে এবং সেখানে মুখোমুখি হলো সিলেট এবং ঢাকা। ঢাকা ক্যাপিটালস একদম জয়ের কাছাকাছি যে 6 রানের ব্যবধানে হেরেছে। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট 173 রানে 5 উইকেট হারায় এবং যদি দলের পক্ষে ভালো স্কোরের কথা বলেই উমর যাই, মানে আমরা কন্টিনিউয়াস কিন্তু ওনার পারফরমেন্স দেখে আসছি যে কন্টিনিউয়াস ভালো স্কোর বোলিংয়ে, ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে। এবং এছাড়া উনি 24 বলে 50 রান করেছেন। ইমন, পারভেজ হোসেন ইমন, উনি 44 রান করেছেন 32 বলে এবং সাইম মাহবুবের একটা মোটামুটি একটা স্কোর যেটা 100 বিলো। আপনার কাছে কি মনে হয়েছিল যে এই সিলেটে যে 173 রানে 5 উইকেট, এটা কি ঢাকা চেস ডাউন করার মতো ক্যাপাবিলিটি ছিল কিনা? অবশ্যই ক্যাপাবিলিটি ছিল, কিন্তু তার আগে আমি এটা বলতে চাই যে সিলেট 173 রান স্কোর করলো কিভাবে। ওকে, ধরেন আজকে যেই কন্ডিশনে খেলা হয়েছে, সিলেট টাইটান্স যখন আগে ব্যাট করে আমার মনে হচ্ছিল যে তারা 140 বা 50-এর বেশি করতে পারবে না, কারণ এই ধরনের উইকেটে যেখানে আপনার বোলিং লাইন আপে তাসকিন আহমেদ এবং সালমান মির্জার মতো ফাস্ট বোলার রয়েছেন, সেখানে নতুন বলের ফায়দা উঠবে এবং টপ অর্ডার কলাপস করবে, এরকম আমার একটা প্রেডিকশন ছিল। কিন্তু আপনি যদি দেখেন তাসকিন আহমেদের বোলিংটা পার্টিকুলারলি আজকে এই ধরনের উইকেটে যেটা আদর্শ যে আপনি বল কিছুটা উইকেটের সামনে পিচ করাবেন, তাতে বাড়তি মুভমেন্ট আপনি আদায় করতে পারবেন। কিন্তু তাসকিন আহমেদ যেই লেন্থে বল করেন, দ্যাট সেট দ্য টোন ফর রনি তালুকদার, এবং উনি কিন্তু শুরুতে বেশ কিছু বাউন্ডারি বের করে আনেন। তো এই জায়গাটা আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস একটা রেসপেক্ট দিয়েছে সিলেট টাইটান্সকে। আর একটা জায়গা যেটা আমি বলবো যে ক্যাচ মিস, ঢাকা ক্যাপিটালস আজকে 4টা ক্যাচ মিস করেছে। তার মধ্যে আজমাতুল ওমর জাহিদ 2টো ক্যাচ ছিল, একটা যখন উনি 15 রানের মাথায় 9 বলে, আর একটা 34 রানের মাথায় উনি যখন ছিলেন। তো আসলে বেসিক্যালি আজমাতুল ওমর জাহিদ এই বিপিএল এর মতো টুর্নামেন্টের জন্য খুব বড় মাপের খেলোয়াড়। এটা এখন কারোর হয়তো শুনতে খারাপ লাগে, বাট রাইট নাও বিপিএলকে আমি পৃথিবীর মানে মানসম্মত কটা লিগের মধ্যে ওভাবে কাউন্ট করি না ব্যক্তিগতভাবে। তো সেখানে যখন ওমর জাহিদ আসবেন, আপনি দেখবেন যে IL-T20-তে উনি গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন, এরকম ইম্প্যাক্টফুল ইনিংস উনি পুরোটা টুর্নামেন্টে খেলতে পারেন না IL-T20-তে। বিপিএল আসা মাত্র উনি কিন্তু ফায়ার করেছেন। সো আমি কিন্তু বলছিলাম যে আজমাতুল ওমর জাহিদ আসলে দলের চেহারাই চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে এই যে আমাদের মানে লিগটার মান বা অপোনেন্টের যে ধরনের ফরেনার্স খেলে থাকে, এটা এখানে একটা প্রভাব রাখছে। তো আসলে সিলেট যে 173 স্কোর করে, এখানে ঢাকা ক্যাপিটালসের বোলার এবং সহযোগিতা ছিল, হ্যাঁ বিশাল পরিমাণে বা ব্যাপক পরিমাণে সহযোগিতা ছিল। বাট আমার মনে হয় যে ঢাকা ক্যাপিটালস শুড হ্যাভ চেসড ডাউন দিস টোটাল। আমরা জবাব দিতে নেমে দেখেছি যে 167 রানে মানে 6 রানের একটা হার দেখেছে, 8 উইকেট হারিয়ে ওনারা রানটা করেন। এবং উসমান খান 15 বলে 21 রান এবং সাবির রহমান 19 বলে 23 রান করেন। মোটামুটি এই দুইটা রানই ছিল আসলে রানের মধ্যে। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি, যার আসলে রান করা চলছিল, ভালো একটা স্কোর সবাই দেখতে আশা করছিল, উনি 43 বলে 81 রান করেছেন। ওভারঅল যদি আমরা বলি যে মোটামুটি একটা কম্পিটিটিভ ম্যাচ আমরা দেখতে যাচ্ছিলাম, সেখানে হয়তো আরও 1-2 জন একটু যদি ভালো রান কিংবা ভালো স্কোর দেখতাম, সেক্ষেত্রে হয়তো জয়টা হতেও পারতো ঢাকার মধ্যে। এখানে আমি একটা জিনিস ছোট্ট করে আপনাকে মার্ক করতে চাই, সাইফ হাসানের 17 বলে 9 রান। সাইফ হাসান ইজ স্ট্রাগলিং। আপনি লাস্ট কিছু ওনার ইন্টারন্যাশনাল ইনিংস দেখেন বা বিপিএল দেখেন, হি স্ট্রাগলিং রাইট নাও, অ্যান্ড দিস ইজ নট এ গুড সাইন ফর বাংলাদেশ ন্যাশনাল টিম। তো সাইফ হাসানের যেটা প্রবলেম ছিল যে শর্ট লেন্থ ডেলিভারিগুলোতে আউটসাইড অফ স্ট্যাম্প বা বডি বরাবর যে ডেলিভারিগুলো আসে, এগুলো ডিসপ্যাচ করতে উনি স্ট্রাগল করছিলেন। এটা আমরা আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজে দেখেছি। এবং ওমর জাহিদ উনি কিন্তু আজকে সাইফ হাসানকে ডিসমিসড করেন ওনার ঠিক উইক জোনটা এক্সপ্লয়েট করে। তো আমার মনে হয় যে সাইফ হাসানের ইন্টারন্যাশনাল এরিনাতে হানিমুন পিরিয়ডটা শেষ, আমি বলছিলাম বরাবর। এবং এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আমরা একটু ইন্টারন্যাশনাল পর্যায়ে বলে থাকি, কজ এখানে অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা খেলে থাকেন। সো আমার মনে হয় যে হি নিডস টু ওয়ার্ক অন হিজ ল্যাকিংস। তার মধ্যে দুটো, একটা হচ্ছে লেগ স্পিনারের গুগলি, এটা পিক করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে আপনার ফাস্ট বোলিংয়ের এগেনস্টে বাড়তি বাউন্স যে
ডেলিভারিগুলোতে থাকে বা শর্ট অফ লেন্থ ডেলিভারি যেগুলো রাইস করে আচমকা, এই ধরনের ডেলিভারিগুলো নেগোশিয়েট করার ক্ষেত্রে সাইফ হাসানের কাজ করতে হবে। আমরা দুই দলের ব্যাটিং এবং বোলিং লাইন আপ নিয়ে কথা বলছিলাম। স্পেশালি যদি আমি দুই দলের বোলিংয়ের কথা বলি, নাসির হোসেন এবং সাইফ হাসান কিন্তু বোলিংয়ে ভালো করেছেন আমরা যেটা দেখলাম। সালমান মির্জা 2টা উইকেট নিয়েছেন, কিন্তু 4 ওভারে 46 রান উনি খরচায় কিন্তু 2টা উইকেট নিয়েছেন। এবং অপরপক্ষে যদি আমি বলি যে মোহাম্মদ আমির, আসলে দুই দলের ব্যবধানটা কিছুটা জায়গাতে আমার কারো জন্য মনে হয় যে দুই দলের বোলিং লাইন আপটাই কিন্তু সেট করে দিয়েছে। মোহাম্মদ আমির 4 ওভারে 30 রানে 2 উইকেট, ওমর জাই 4 ওভারে 40 রানে তিনি মোটামুটি 3টা উইকেট নিয়েছেন। নাসুম কিন্তু 4 ওভারে 26 রানে 2টা উইকেট নিয়েছেন। এছাড়া মিরাজ কিন্তু খুব ভালো একটা ইকোনমি বোলিং লাইন আপ করেছেন। মানে আমার অভিমতে যদি আমি বলি যে বোলিং লাইন আপের কিন্তু একটা ডিফারেন্সিয়েটের একটা বড় জায়গা ছিল। নাসুম আহমেদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, বিপিএল এর ওনার যদি ট্র্যাক রেকর্ড আপনি দেখেন, হি ইজ এ ভেরি গুড বোলার এগেনস্ট রাইট হ্যান্ডেড ব্যাটার্স। তো আজকে আপনি যদি ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার ব্যাটিং দেখেন, সাইফ হাসান ছিলেন এবং ওয়ান ডাউনে উসমান খান নেমেছিলেন। তো জুবাইদ আকবরী তো শুরুতে আউট হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু নাসুম আহমেদের আজকে পাওয়ার প্লে বোলিংটা পুরোটাই সাইফ হাসান এবং উসমান খানের বিরুদ্ধে ছিল, সেই জন্য ওনার সফলতার একটা বড় কারণ আমি বলতে পারি। বাট ফার্স্ট ম্যাচে যদি আপনি দেখেন, নাজমুল হোসেন শান্ত কিন্তু ওনাকে বেধড়ক পিটিয়েছেন। তো এটা একটা বড় কারণ। আমি আরও খুশি হব যদি উনি বাম হাতি ব্যাটারের এগেনস্ট ইকুয়ালি সাকসেসফুল হন। সেই ক্ষেত্রে আসলে আমি বলতে চাচ্ছি যে নাসুম আহমেদ ইজ ডুইং গুড। আমরা একবারে শেষ পর্যায়ে আপনার কাছে আমি জানতে চাই, ওমর জাইজ কিংবা মোহাম্মদ নবী বলেন, আফগানিস্তানে যদি আমি পুরো পুলটার কথা বলি, এরকম অনেকগুলো অলরাউন্ডার নিয়ে তাদের ভরা। রাশিদ খানও ভালো ব্যাটিং করেন, ইনফ্যাক্ট টি20তে তার একটা ভালো স্কোর করার অ্যাবিলিটি আছে। ওমর জাইয়ের কথা যদি পার্টিকুলারলি বলি, আমরা বাংলাদেশের ওমর জাই কি সাইফুদ্দিনকে কখনো পেতে পারি? আমার মনে হয় না, কজ তার একটা বড় কারণ হচ্ছে সাইফুদ্দিনের ইনজুরি কনসার্ন। টোটাল ক্যারিয়ারে উনি যেই পরিমাণে ইনজুরির ভেতর দিয়ে গো থ্রু করেছেন, তাতে ইটস ভেরি আনলাইকলি যে সাইফুদ্দিন এরকম একটা ইম্প্যাক্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে রাখতে পারেন বা রাখতে যাচ্ছেন। আরেকটা কথা বলতে পারি যে আমাদের মানসিকতা, আমরা কোনো ট্রু অলরাউন্ডারকে ওপরে ব্যাট করানোর ক্ষেত্রে অভ্যস্ত না। আমি সবসময় বলছিলাম যে সাইফুদ্দিনের যে ব্যাটিং ক্যাপাবিলিটি, তাতে উনি নাম্বার 5 বা 6-এ টি20 সেট আপ ইজিলি ব্যাট করতে পারেন। বা টিম ম্যানেজমেন্ট কখনোই সেভাবে দেখেনি। ইভেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে ওনাকে 5 বা 6 ব্যাটিং করিয়ে দেখা টানা 5-6টা ম্যাচ যে উনি কেমন পারফর্ম করতে পারেন, সুযোগ দেয় আর কি। এই সুযোগটা আমরা আসলে আমাদের অতটা বোল্ড ডিসিশন নেওয়ার আমরা ক্যাপেবল নই। কারণ দেখেন, সাইফুদ্দিনের রাইট নাও যে ফিটনেসটা, আমার মনে হয় না যে নিয়মিতভাবে একটা বড় টুর্নামেন্ট খেললে, ধরেন সেটা বিশ্বকাপ হোক, বিপিএল হোক, বা আপনি পিএসএল এর কথা বলেন, এই ধরনের লিগগুলোতে তো অনেক ম্যাচ থাকে, প্রতি ম্যাচে টানা 4 ওভার বোলিং করানোর মতো ফিটনেস এখন উনি ক্যারি করছেন কিনা আই এম ইন ডাউট। বাট ধরেন উনি যদি ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারেন, সেক্ষেত্রে হবে কি যে নাম্বার 5 বা নাম্বার 6-এ উনি ব্যাট করলেন, কিছু রান করলেন, আর 2 থেকে 3টা ওভার প্রতি ম্যাচে বোলিং করে দিলেন, তাহলে কিন্তু সাইফুদ্দিনকে আপনি ইজিলি টিমে অকুপাই করতে পারেন। কিন্তু আপনি তাকে এত নিচে ব্যাট করাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি 4টা ওভার করে দিতে না পারেন, সেক্ষেত্রে টিমে ইম্প্যাক্ট ওভাবে রাখাটা যাচ্ছে না। তো আমার মনে হয় সাইফুদ্দিনকে নিয়ে নতুনভাবে যদি প্ল্যানিং করা যায় বা তাকে এইভাবে রোলটা ডিফাইন করে দেওয়া যায়, আমার মনে হয় ওমর জাই না হোক, সাইফুদ্দিন হয়ে আমাদের দেশীয় ক্রিকেটে ইম্প্যাক্ট রাখতে পারবে। ধন্যবাদ। আমরা একবারে লাস্ট পর্যায়ে আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে সিলেট এবং ঢাকা এই দুইটা টিমের ব্যাপারে আপনার নেক্সট যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলোতে আপনি তাদের কোন কোন জায়গায় দুর্বলতাকে ওভারকাম করার জন্য সাজেশনে বলতে চান? ঢাকা ক্যাপিটালসের ফিল্ডিংটাতে কাজ করতে হবে। আজকে আসলে ওমর জাই 2টো ক্যাচ ড্রপেই বেসিক্যালি ম্যাচটা ঘুরে গিয়েছে। সবাই শামীম হোসেন পাটোয়ারিকে বাবা দিবেন, বাট ওনার ক্যাচটা কিন্তু মানে ওমর জাইয়ের ক্যাচটা উনি ড্রপ করেছিলেন ইনিশিয়ালি। তো হি মেক্স ফর ইট যখন উনি ব্যাট করেন, বাট আসলে কিন্তু এই মাসুলটা পুরোপুরি দিতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি, ম্যাচটা কিন্তু বের করে এনে দিতে পারেননি। আরেকটা বিষয় যে ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রে মোহাম্মদ মিথুনের ক্যাপ্টেন্সিটা নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট নই। একেতে ওনাকে নিয়ে ন্যাশনাল টিমে হয়তো বা আর কোনো প্ল্যানিং নেই, তাহলে এরকম একজন প্লেয়ারকে আপনি টিমের ক্যাপ্টেন করছেন এবং তাকে একদম নাম্বার 4-এ ব্যাট করাচ্ছেন। হ্যাঁ, এই জায়গাটা সাব্বির রহমানকে আমরা ট্রাই করতে পারতাম, যত নাম্বার 4-এ
আমাদের তাহিদ হৃদয়ের বিকল্প খোঁজা স্ট্রাগল চলছে তার। সিলেট টাইটান্স যেটা করছে পারভেজ হোসেন ইমনকে, এবং উনি কিন্তু পারফর্ম করছেন। তো সাব্বির রহমান যেহেতু কোয়ালিটি পেস বোলিং এর এগেনস্টে খুব ভালো খেলে থাকেন, আমার এই সিদ্ধান্তটা একটা মানে মনের ভিতরে ক্ষোভ রয়েছে যে হয় মোহাম্মদ মিঠুন। জি। আরেকটা বিষয় হচ্ছে যে ওনার ক্যাপ্টেন্সি যদি আজকে আপনি দেখেন ডেথ ওভার্সে যখন সালমান মির্জা বোলিং করেন, যেই ফিল্ডটাও সালমান মির্জাকে দেওয়া হয়েছে সেটা সালমান মির্জা এক্সিকিউট করতে পারেননি, বা সালমান মির্জা হয়তো যে ফিল্ডটা চেয়েছে সেটা উনি প্রোভাইড করতে পারেননি। কজ আপনি থার্ডম্যান যখন উপরে উঠিয়ে রাখবেন, পয়েন্ট থার্ডম্যান সার্কেলের ভেতরে থাকবে, সেক্ষেত্রে সালমান মির্জা কন্টিনিউয়াসলি বাউন্সার বা ওয়াইড অফ স্টাম্প বোলিং করেছেন, সেক্ষেত্রে ব্যাটসম্যানের ডিসপ্যাচ করতে অনেক ইজি হয়েছে। তো আমার মনে হয় সেক্ষেত্রে মোহাম্মদ মিথুন একটু বেটার ওয়েতে হয়তো কমিউনিকেট করতে পারতেন। তো এই জায়গাগুলো ঢাকা ক্যাপিটালসের কাজ করা উচিত। সিলেট টাইটান্স যে স্কোয়াডটা তারা নিয়েছে আমার মনে হয় সেখান থেকে তারা বেশ ভালোই আউটপুটটা দিচ্ছে, এবং মঈন আলী যখন টিমে অ্যাড হবেন, সাইম আইয়ুব যাওয়ার পরে সম্ভবত, সাইম আইয়ুব কিন্তু আজকে অনেক স্ট্রাগল করেছেন। আমি সাইম আইয়ুব এবং মঈন আলী দুজনই যদি অ্যাভেলেবেল থাকেন সবসময় মঈন আলী খেলার পক্ষে। তো মঈন আলী যদি খেলেন সিলেট টাইটান্স, আমার মনে হয় সেই ক্ষেত্রে টিমটা আরো, আমরা আইপিএল এ তো মঈন আলীকে ওপেন করতেও দেখেছি, ইনফ্যাক্ট তো ওনাকে দিয়ে আমি যে কোনো রোলেই ওপেন না করুক, নাম্বার 3 তে যদি খেলানো যায় সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে আমরা উপরে উঠাতে পারবো। কজ টি-20 ব্যাটিং এ আমার মনে হয় যে মেহেদী হাসান মিরাজকে যদি ন্যূনতম সাকসেসফুল কোথাও আমরা দেখে থাকি সেটা হয়তো ওপেনিং এ সম্ভব। সো সাইম আইয়ুব গেলে হয়তো এই পজিশনটা মেহেদী মিরাজ অকুপাই করতে পারবে। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আমরা প্রতীক ভাইয়ের কাছ থেকে জানছিলাম সিলেট এবং ঢাকার ম্যাচ পরবর্তী অ্যানালাইসিস, এবং পরের ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।